বাজছে নির্বাচনী দামামা। নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা। তরুণরা কাকে দেখতে চায় এবারে ক্ষমতার মসনদে? এই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেন জি, পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান, রাজনৈতিক দলগুলোর আশঙ্কা এবং তরুণ ভোটারদের ভূমিকা সব মিলিয়ে নানা প্রশ্ন রয়েছে জনমনে। আজকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক তাসবিউল হাসান। তাসবিউল, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। শুরুতেই জানতে চাইব যে 7 কলেজে আন্দোলন চলমান রয়েছে এবং এই আন্দোলনকে ঘিরে বাড়ছে জনভোগান্তি। এই বিষয় নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? ধন্যবাদ। 7 কলেজের যে বিষয়টা, এটা দীর্ঘদিন ধরে আন্দোলন চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3 দিন যাবৎ আন্দোলন হচ্ছে ঢাকার রাজধানীর বিভিন্ন স্পটে আর কি। তারই ধারাবাহিকতায় আমাদের ঢাকা কলেজের পার্শ্ববর্তী সায়েন্স ল্যাবরেটরিতেও আন্দোলন হচ্ছে আর কি। 7 কলেজের বিভিন্ন শিক্ষার্থী ওখানে রাস্তা অবরোধ করে আন্দোলন করতেছে অধ্যাদেশের জন্য আর কি। তো আমরা যেহেতু ঢাকা কলেজের একজন শিক্ষার্থী এবং রাজনৈতিক কর্মী, ঢাকা কলেজ ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমাদের যে সদস্য সচিব রয়েছেন তিনি ওখানে গিয়েছে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে এবং সেখানে ঢাকা কলেজ ছাত্র দলের পক্ষ থেকে সেখানে সংহতি জানানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়ার সাথে যারা রয়েছে তাদেরকে এবং এই আন্দোলনের সাথে যারা রয়েছে এই দাবির আন্দোলনের সাথে যারা রয়েছে নেতৃত্বস্থানীয় তাদেরকে নিয়ে সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল রয়েছে তারা যেন একসাথে বসে যত দ্রুত সম্ভব 7 কলেজের এই অধ্যাদেশটা যেন দ্রুত দেওয়া হয় এবং আমরা ঢাকা কলেজ ছাত্র দলের পক্ষ থেকে তাদের সাথে সবসময় আমরা ছিলাম। শুধু এই 7 কলেজের এই ইস্যুটা নিয়েই নয়, বাংলাদেশের যে কোনো সংকট সংগ্রাম এবং শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সংহতি প্রকাশ করে এসেছে এবং ভবিষ্যতেও থাকবে। ছাত্রদল সংহতি প্রকাশ করলো স্টুডেন্টদের সাথে, কিন্তু এখানে যে জনভোগান্তির বিষয়টি এসেছে, এই জনভোগান্তির বিষয় নিয়ে তাদের দিক থেকে কোনো দিক নির্দেশনা আসেনি? আসলে আমিও যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, আমি রাজনৈতিক কর্মী হলেও আমি একজন নাগরিক বাংলাদেশের, আমারও রাস্তাঘাটে চলতে হয়। সেই ক্ষেত্রে যে কোনো আন্দোলন হইলেই আমরা রাস্তা অবরোধ করে আমরা আন্দোলনের আমাদের যে ফলাফল সেটা দাবির জন্য আমরা রাস্তা বন্ধ করে দেই। আমার ব্যক্তিগত মতামত আসলে এইগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত, যে যেন জনগণের, যেহেতু সব কিছুর ঊর্ধ্বেই হচ্ছে জনগণ এবং জনগণের ভোগান্তি করে আমরা একটা আন্দোলন করে যাব সবসময়। এবং আমরা দেখতেছি 5 তারিখ পরবর্তী সময়ে এটা একটি যৌক্তিক ইস্যু এবং যৌক্তিকতার বাইরেও যার যখন মন চাচ্ছে তখনই রাস্তা আটকিয়ে আপনার আন্দোলন করতেছে। যৌক্তিক ইস্যু হলেও আপনি রাস্তা আটকে কিভাবে আন্দোলন করতে পারেন? এটা আমি মনে করি না, কিন্তু কিছু বিষয় আছে সেখানে আপনি যদি আপনার ঘরে বসে আন্দোলন করেন তাহলে সেটা তো সেখানে নির্দিষ্ট জায়গায় করা যেতে পারে, অন্যভাবে প্রতিবাদ জানানো যেতে পারে, কিন্তু আন্দোলনের ফলে তো জনভোগান্তি বাড়ে। এটা আসলে আমাদের এটা যারা আন্দোলন যারা করবে তাদেরও এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত, যে ধরেন একটা রাস্তা আটকে আমরা যখন আন্দোলন করি আমাদের উচিত ইমার্জেন্সি কিছু থাকে, যেমন অ্যাম্বুলেন্স থাকে, রোগী থাকে বা বাচ্চারা থাকে, হ্যাঁ, এরকম আরও অনেক অসুস্থ রোগীরাও থাকতে পারে। আমাদের উচিত সেই জায়গাগুলোকে তাদেরকে যেন সেফলি তারা যেন বের হয়ে যেতে পারে, এরকম একটা ব্যবস্থা করা উচিত। আমাদের দেশে এখন পর্যন্ত স্বাধীনতা উত্তর 12টি নির্বাচন হয়েছে। এর মধ্যে 2-1টি নির্বাচন ছাড়া আর বেশিরভাগ নির্বাচন নিয়ে কোনো না কোনো অভিযোগ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বিতর্কিত নির্বাচন ছিল বিগত 3টি নির্বাচন, 14, 18 এবং 24-এর নির্বাচন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আপনি কতখানি আশাবাদী হতে পারছেন? দেখুন, বিগত আপনি বললেন 3টা, আমি বলবো 4টা, কারণ 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু শুধুমাত্র বিএনপিকে পরাজিত করার জন্য একটা মেগা প্রজেক্ট ছিল, যেটা শুধুমাত্র বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য কিন্তু হাসিনা, মঈনুদ্দিন এবং তখন ফখরুদ্দিন, তারা কিন্তু একটা প্ল্যান করে বিএনপিকে কিন্তু একদম পরিকল্পনা করে নির্বাচন থেকে কিন্তু বিএনপিকে পরাজিত করা হয়েছে। সেক্ষেত্রে 2008 সালের নির্বাচন, 2014, 2018 এবং 2014 সালে তো বিএনপি অংশগ্রহণ করে নাই, 2018 সালে অংশগ্রহণ করেছে। তারপরেও কিন্তু দিনের ভোটটা কিন্তু রাতে দেওয়া হয়েছে, আমরা সবাই সেটা সাক্ষী, এবং 24 সালেও একই অবস্থা। সেক্ষেত্রে বাংলাদেশে যে মতিতে খুনি হাসিনা তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে
শুধু মানে বাংলাদেশের মানে সমস্ত ধরনের ক্ষমতা তার কাছে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র আওয়ামী লীগের মানে কুক্ষিগত করে রাখার জন্য যে নির্বাচন তারা করেছে, দিনের ভোটগুলো রাতে করেছে। তো সেই নির্বাচন ছিল বাংলাদেশের মানে ওখানে যারা এমপি মন্ত্রী ছিল, মানে সরকারের সাথে ছিল যারা, তারা সবাই ছিল অবৈধ। এবং আমরা বিশ্বাস করি মানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশের একটি নির্বাচন, যেমন আমাদের জেনারেশন আমরা কিন্তু ভোট দিতে পারি নাই, বিগত 3-4টি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। আমরা অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছি এবং সারা বাংলাদেশের আমরা যারা মানে ইয়াং জেনারেশন রয়েছি এবং মানে সব যারা ভোটার আর কি, তারা সবাই মানে উৎসুক হয়ে রয়েছে যে আগামী 12 তারিখে তারা তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং নিজেদের মতামত প্রকাশ করবে ভোটের ব্যালটের মাধ্যমে। সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আগামী যে ত্রয়োদশ নির্বাচন আমাদের সামনে রয়েছে, নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হোক। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি এবং আমি এটাই বলতে চাই যে বাংলাদেশের আগামী ত্রয়োদশ নির্বাচনটি একটি সুষ্ঠু, স্বাভাবিক এবং সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ। জি তাসবিউল, নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা রয়েছে আপনি বললেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পর্যায়ে রয়েছে কিনা এর উত্তর আপনার কাছে শুনবো। তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। তাসবিউল, বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম আপনাদের আকাঙ্ক্ষা নিয়ে, একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সেই সাথে আরও একটি প্রশ্ন রাখতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনা করা হচ্ছে বর্তমানে রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে শুরুতেই পোস্টাল ব্যালট নিয়ে এক ধরনের একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। এই পোস্টাল ব্যালটের নিরাপত্তা ও তদারকিতে নির্বাচন কমিশনের গাফিলতি দেখছেন কিনা? দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের মানে বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। শুধু বিএনপি না, আপনি দেখবেন যে বিগত কিছুদিন আগেই মানে হাদিকে হত্যা করা হয়েছে তার নির্বাচনী প্রচারণা থেকে। তার আগে আমাদের পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়া ভাইকে হত্যা করা হয়েছে। গত কয়েকদিন আগে এই যে এখান থেকেই আপনার ফার্মগেট থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মুসাব্বির ভাইকে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শাহরিয়ার আলম শাম্যকে হত্যা করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে। এইভাবে সারা বাংলাদেশে অসংখ্য বিএনপির নেতাকর্মী কিন্তু 5 তারিখের পরে জীবন দিতে হয়েছে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে 5 তারিখ পরবর্তী যে বাংলাদেশ, যারা সরকারে রয়েছে, তো তাদের আসলে মানে এই ব্যাপারগুলো নিয়ে আমরা মানে রীতিমতো হতাশা প্রকাশ করা ছাড়া মানে কোনো ভাষা নাই। আইন শৃঙ্খলার মানে যে পরিস্থিতি বাংলাদেশের বর্তমান যে অবস্থা। আর ত্রয়োদশ যে নির্বাচন, এই নির্বাচনটা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানে ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যেটা বাংলাদেশের মানে স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য মানে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এবং এই নির্বাচনটা হওয়া জরুরি। মানে যতদিন পর্যন্ত না একটি সুষ্ঠু মানে অবাধ নির্বাচন হয়ে কোনো দলীয় সরকার না থাকবে দেশে, ততক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা মানে পরিস্থিতি আমি মনে করি না যে স্টেবল থাকবে আর কি। দলীয় সরকারের আন্ডারে তো নির্বাচন হচ্ছে না, তাহলে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম দেখছেন? আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন আপনি দেখবেন, আপনি বললেন যে পোস্টাল ব্যালটের যে ব্যাপারটা, আমাদের মানে দলের কিন্তু একদম হাইকমান্ড থেকেও কিন্তু অবজেকশন দেওয়া হয়েছে যে এখানে নির্বাচন কমিশনের একটা গাফিলতি ছিল, প্রতীক বিন্যাস নিয়ে অভিযোগ করা হয়েছে। এক্ষেত্রে কি শুধুমাত্র কারিগরি ত্রুটি রয়েছে নাকি এটি কোনো রাজনৈতিক চক্রান্ত হতে পারে? এটা হতে পারে। এটা আসলে মানে যেহেতু আমাদের আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেওয়া হয়েছে, এটা মানে তদন্ত পরবর্তী আসলে বোঝা যাবে আসলে এখানে কারো ব্যক্তিগত গাফলতি আছে কিনা বা কোনো উদ্দেশ্য আছে কিনা। তবে এটা মোটেই কাম্য না। জি, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি? আমরা তো যেমন ধরেন আমাদের একটি কর্মসূচি রয়েছে, আগামীকালকে আমাদের একটি কর্মসূচি রয়েছে ছাত্র দলের। তো এবং আমাদের মানে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যে নির্দেশনাগুলো আসবে, আমরা সেইভাবে নির্দেশনাগুলো পালন করব। এবং আমরা মানে কোনো মানে বিশৃঙ্খলা করতে চাই না, যেটা একদম মানে সুষ্ঠু সুন্দরভাবে যে পদক্ষেপগুলো নেওয়া যায় সেইভাবে আমাদের দল থেকে কিন্তু নির্বাচন কমিশনে সেখানে গিয়েছে, সেখানে অভিযোগ দিয়েছে। এটাই। নির্বাচনকে ঘিরে ছাত্রদলকে কি কি ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে?
দেখুন, ডিসেম্বরের 25 তারিখে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে তার প্রত্যাবর্তন হয়েছে এবং ইতিহাসের একটি অন্যতম স্বদেশ প্রত্যাবর্তন। সেখানে উনি তার বক্তব্যে 16 মিনিটের বক্তব্যে তিনি একটি কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তো তার আসলে বাংলাদেশ নিয়ে বিশাল কিছু প্ল্যান রয়েছে। তো এখনই সব কিছুই সে প্রকাশ করতে পারছে না। আপনার নির্বাচন যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে তার প্ল্যানগুলো সে শেয়ার করবে। আর বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কিছু কর্মশালা ছিল আমাদের, যেহেতু আমি ছাত্রদল করি, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং যত অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে, সেখানে বিশেষজ্ঞ দিয়ে আমাদের 31 দফা থেকে 9টি বিষয় একদম সহজ করে, যেটা সাধারণ মানুষ খুব সহজ ভাষায় বুঝতে পারবে, এরকম 9টি বিষয়ে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আলাদাভাবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এদেরকে প্রশিক্ষণ দিয়ে সারা বাংলাদেশে আমাদের যত ভোটার আছে এবং আমাদের, যেহেতু আমি ছাত্রদল করি, যেমন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার মাগুরাতে, আমার নির্বাচনী আসনে, সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে ছাত্রদলের বিএনপির যে পরিকল্পনা, এই যে আমাদের 31 দফার মধ্যে যে 9টি এখানে আমাদের ফ্যামিলি কার্ড রয়েছে, আমাদের স্বাস্থ্য কার্ড রয়েছে, কৃষি কার্ড রয়েছে, এরকম নানা আরও ইয়েগুলো রয়েছে। এগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি। ছাত্রদলের আমরা যারা রয়েছে নেতাকর্মী, তাদের সাথে কথা বলছি, তারা যেন একদম ডোর টু ডোর গিয়ে এগুলো বোঝাইতে পারে আর কি। এটাই আমাদের পরিকল্পনা। গণভোটের বিষয় নিয়ে আপনাদেরকে কি ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে? দেখুন, আমাদের 2016 সালে বিএনপির 2030 যে ভিশন ছিল, তার পরবর্তী আপনার 2022 সালের যে 27 দফা, 2023 সালের 31 দফা, তার উপর ভিত্তি করে এবং জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী গণ অভ্যুত্থানের একমাত্র আকাঙ্ক্ষা ধারণকারী দল হিসেবে বিএনপি কিন্তু আমাদের যে 2030 ভিশন এবং 27 দফা, 31 দফা, এটার উপরে কিন্তু ভিত্তি করে আমরা সবসময় সংস্কারের পক্ষে। আমরা কিন্তু তখনও বলে এসেছি যে বাংলাদেশের সংস্কার প্রয়োজন এবং সংস্কারের প্রশ্নে আমরা সবসময় হ্যাঁ আমরা অবশ্যই হ্যাঁ আর কি। এবং আমাদের যে ঐক্যমত কমিশনের যে যেখানে আলোচনা হয়েছে, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টের মাধ্যমে আমাদের কিন্তু জানানো হয়েছে এবং আমাদের হাইকমান্ড থেকেও বলা হয়েছে যে গণভোটে আমরা অবশ্যই হ্যাঁ বলবো আর কি। কিন্তু অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে বিএনপি গণভোটের না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। আমি তো ওইটাই বললাম যে 2016 সাল থেকে 2022-23 আমাদের যে 2030 ভিশন এবং আমাদের 27 দফা এবং 31 দফা, এটার উপর ভিত্তি করে এখানেই তো আমরা সবসময় সংস্কারের পক্ষে। বাংলাদেশের যে সংস্কারগুলো যারা চাচ্ছে, আমরা সেই সংস্কারের প্রস্তাব অনেক আগেই সেটা দিয়েছি। এখানে আমাদের না বলার কোনো সুযোগ নাই। অবশ্যই আমরা বাংলাদেশের প্রশ্নে সবসময়ই হ্যাঁ। জি, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ সুরক্ষা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যেখানে বলা হয়েছে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহারের পদক্ষেপ নেবে সরকার। এখন থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো নতুন মামলা করা যাবে না। এখন প্রশ্ন হলো, এই দায় মুক্তির সীমা কোথায় আর কারা এর আওতায় আসবে? দেখুন, এটা সরকার পদক্ষেপ নেবে। আমি তো জুলাই আগস্টে আন্দোলন করেছি, শুধু জুলাই আগস্টে না, আমি বিগত ফ্যাসিস্ট আমল থেকে এই পর্যন্ত আমরা কিন্তু সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি। আমি জুলাই আগস্টের একজন যোদ্ধা। এখন আমি যদি কোনো অপরাধ করি, আমার নামে কি মামলা হবে না? বা আমি কি বিচারের আওতার বাইরে থাকব? যেমন আপনি দেখেন, কিছুদিন আগে দেখলাম একটি ছেলে থানার মধ্যে যে একটু বিশৃঙ্খলা করতেছে, সে বলতেছে আমি এটা করছি ওইটা করছি। পুলিশ হত্যার একটি বিষয় এসেছে। আমার কথা হচ্ছে, পুলিশের সবাই কি অন্যায় অপরাধ করছে? যারা অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল অবশ্যই তাদের নামে মামলা হয়েছে, তারা বিচারের আওতাধীন রয়েছে। তা আমি অন্যায় করি, আমি একজন যোদ্ধা, আমি দেশের জন্য কাজ করেছি, আমি জুলাই আগস্টের একজন যোদ্ধা, তারপরেও আমি অন্যায় করলে আমার বিচার হবে না, এটা আমার কাছে আমার ব্যক্তিগত মতামত, এটার সাথে আমি একমত না যে তাদের নামে নেক্সট কোনো মামলা করা যাবে না। বা যে মামলা আছে, এখন মামলাটা কারা করছে? মামলা করছে ফ্যাসিস্ট আমলে যারা ছিল, জুলাই আগস্টে যারা আন্দোলনে ছিল, তারা মামলা করছে। এখন এটা বিচার বিশ্লেষণ করেই তখন নির্ধারিত হবে যে এই মামলাগুলো থাকবে কি থাকবে না। এই দায়মুক্তির অধ্যাদেশ কিন্তু আমরা অতীতেও দেখেছি, এই ধরনের আইনের প্রয়োগ আমরা অতীতেও দেখেছি। এই অধ্যাদেশটি কি ভবিষ্যতে রাজনীতির জন্য নজির তৈরি করবে কি না, আমরা এই প্রশ্নের উত্তর শুনবো। তবে এ পর্যায়ে নিয়ে নিব আরও একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। তাসবিউল, আমরা বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম, দায়মুক্তি আইন নিয়ে কথা বলছিলাম। এই দায়মুক্তি আইন অতীতেও আমরা দেখেছি এই আইনের প্রয়োগ। এখন প্রশ্ন হলো, রাজনীতির জন্য এই আইনটি ভবিষ্যতে নতুন কোনো নজির তৈরি করতে পারবে নাকি অতীতের মতোই বিতর্ক সৃষ্টি করবে? আপনি কি মনে করছেন? দেখুন, আমরা তরুণ প্রজন্ম চাই বাংলাদেশে শান্তি। বিগত বাংলাদেশ যেমন ছিল সেই বাংলাদেশকে আমরা আর দেখতে চাই না। যে অপরাধ করবে অপরাধের শাস্তি হবে, কিন্তু এমন কোনো কিছুর পক্ষে আমরা নই যেটা নিয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করবে বাংলাদেশে। একজন বাংলাদেশের জন্য হয়তো অনেক কিছু করেছে, কিন্তু সে অন্যায় করে, সে যেই হোক না কেন, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তাহলে আপনি মনে করছেন যে এই আইনটি ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি করলেও করতে পারে? হতে পারে। জি, 4 কোটি তরুণ ভোটার এই নির্বাচনের কিং মেকার, এই কথাটি শোনা যাচ্ছে এবং বলাও হচ্ছে। একই সাথে তারা সক্রিয় রয়েছে নির্বাচনে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে সক্রিয়ভাবে, তাহলে আমূল পরিবর্তন আসতে পারে নির্বাচনের ফলাফলে, এই কথাটিও শোনা যাচ্ছে। এখন জানতে চাই যে তরুণদের চিন্তা ভাবনা এবং প্রত্যাশা বুঝে রাজনৈতিক দলগুলো কি বর্তমানে কাজ করতে পারছে? তাদের কাজ পর্যন্ত কি পৌঁছাতে পেরেছে? আপনি কি ধরনের পরিস্থিতি দেখছেন? দেখুন, তরুণ প্রজন্মের প্রায় 4 কোটির প্লাস ভোটার বাংলাদেশের, জুলাই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে তরুণ যে ভোটার রয়েছে, তো তারা কিন্তু এখন সবাই কিন্তু মোটামুটি সব কিছু বুঝতে পারে, রাজনৈতিক সচেতন। আমি বিশ্বাস করি তরুণ ভোটার যারা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান, তারা বিচার বিবেচনা করেই তারা আগামী ত্রয়োদশ নির্বাচনে তারা কিন্তু তাদের ভোটটি প্রয়োগ করবে। এবং অবশ্যই আপনি যেটা বললেন যে এটা তাদের ভোটের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে আর কি। আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মের পছন্দের মার্কা হচ্ছে ধানের শীষ। তারা অবশ্যই আগামী 12ই ফেব্রুয়ারি তারা ধানের শীষকে ভোট দেবে। এবং কেন ধানের শীষকে ভোট দিবে? দেখুন, 5 তারিখ পরবর্তী 5 তারিখের আগের যে বাংলাদেশ ছিল, যেহেতু আমি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, ছাত্র রাজনীতির সাথে জড়িত, আমি নিজেও কিন্তু অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। ক্যাম্পাসের বাইরে আমরা কিন্তু কলেজে যেতে পারি নাই, কলেজ পরীক্ষাগুলোও ঠিকমতো কিন্তু আমরা দিতে পারি নাই। তো সেই বাস্তবতায় 5 তারিখ পরবর্তী যে বাংলাদেশ, আমিও একটি ক্যাম্পাসে রাজনীতি করি, কিন্তু এখনও পর্যন্ত আমার ক্যাম্পাসে এমন কোনো বিশৃঙ্খলা ঘটে নাই যেটা বিগত 15-16 বছরের প্রত্যেকটি ক্যাম্পাসে সাধারণ অনেক শিক্ষার্থীকে জীবনে কিন্তু দিতে হয়েছে। গণরুম কালচার, এরকম আরও অনেক কিছুর মধ্য দিয়ে কিন্তু তাদেরকে যেতে হয়েছে। আমরা বিএনপি থেকে আমাদের যারা তরুণ প্রজন্ম এবং তরুণ যারা ভোটার রয়েছে, আমাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই কর্ম পরিকল্পনার মধ্যে তরুণদের জন্যে আমাদের অনেক পরিকল্পনা, যেটা আমাদের 31 দফার মধ্যে যে সহজভাবে আপনার 9টি রয়েছে, এই 9টির মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে যেমন ক্রীড়াক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, এবং 4র্থ শ্রেণী থেকে কিন্তু আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এবং ধরেন, সবাই তো নির্বাচন নিয়ে অনেক আশার কথা শোনাচ্ছে। আপনি ধানের শীষের কথা বললেন, কিন্তু আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখলাম। এই বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের ফলাফলের রেজাল্ট দেখলাম, সেখানে ছাত্র শিবিরের বিজয় দেখলাম আমরা। তো আপনি কি মনে করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এই নির্বাচনের ফলাফল কোনোভাবে প্রভাব বিস্তার করবে কিনা? খুব ছোট্ট করে শুনবো। দেখেন, আমি বলছিলাম আর কি যে বিগত 16-17টি বছর আমরা কিন্তু ক্যাম্পাসে আমাদের যে স্বাভাবিক পড়াশোনার যে কার্যক্রম, ক্লাস করা, ক্লাস পরীক্ষা দেওয়া, আমরা কিন্তু সেটা করতে পারিনি। ক্যাম্পাসের হলে থাকা তো দূরে থাক, ক্যাম্পাসেই আমরা যেতে পারিনি। ইভেন কি আমরা যেসব বাসায় থেকেছি সেখানেও কিন্তু আমরা ঠিকমতো থাকতে পারি না। আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে সেখান থেকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর শিবিরের যে বিজয়ের কথা বলছেন, তারা কিন্তু আপনি দেখবেন এই যে রিসেন্ট জগন্নাথে যিনি ভিপি হয়েছেন, সে কিন্তু আপনার আওয়ামী লীগের সময় সে কিন্তু শেখ মুজিবকে নিয়ে সে কিন্তু স্লোগান দিচ্ছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু ক্যাম্পাসে ছিল, তারা হলে ছিল, ছাত্রলীগের সাথে থেকে। জি তাসবিউল, আপনাদের জন্য শুভকামনা রইল। আজকে সময় একেবারেই শেষ, আর সময় দিতে পারছি না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।